স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, পুলিশি হামলার বিচার ও ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো। এটি হলো যে গত পরশু রাতে যে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানের সামনে, তার প্রতিবাদেই এই কর্মসূচি পালন করছে তারা। এছাড়া এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি চলছেই, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজস্ব আহরণ কার্যক্রম। এসব বিষয়ে আলোচনা করতে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাসদের সহসাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আর একটু পরে আমাদের সাথে যোগ দিবেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, এবং তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান। তো আমরা রাজিকুজ্জামান রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। তো আপনার কাছে জানতে চাই যে এই যে গতকালকে যেই ঘটনাটা ঘটলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবিগুলো, তারা বলছেন যে এটা অনেক দিন দাবি, এটা অনেক দিনের দাবি, প্রতিষ্ঠার পর থেকেই এই সমস্ত দাবি দেওয়া তারা করে আসছেন এবং কোনো সরকারের আমলে ঠিক সুরাহা হয়নি। এই সরকারের আমলেও কিন্তু আমার যদ্দূর মনে পড়ে এটি ৩য় দফা আন্দোলন, একই দাবিতে করছেন তারা। প্রতিবারই আশ্বাস নিয়ে ফিরে গিয়েছেন, কিন্তু কোনো ধরনের সমাধান হয়নি। তারপর কালকে যে ঘটনা ঘটলো, তার পুলিশের সাথে সংঘর্ষ হলো এবং সারা রাত তারা ছিল, এবং আমাদের তথ্য উপদেষ্টার সাথে একটি ঘটনাও ঘটেছে। তারপর আজকে কিন্তু তারা আজকেও মাঠে আছে। এদিকে মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত মাঠ দখলে রেখেছেন তারা। এবং এই আন্দোলনের একটি ব্যতিক্রমী দিক আমি দেখতে পাচ্ছি যে সাধারণত বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যে আন্দোলন করে, সেই আন্দোলনের সাথে এটার একটা স্পষ্ট আমি তফাৎ লক্ষ্য করছি। সেটা হলো যে এই আন্দোলনে শিক্ষকরাও অন্তর্ভুক্ত আছেন এবং উপাচার্য সহ তিনিও মাঠে আছেন। তো আপনার কি মনে হয় যে তাদের দাবিটা আসলে কতটুকু যৌক্তিক এবং কিভাবে এটা পূরণ করা সম্ভব, বা গভর্নমেন্ট কি এটি নিয়ে সঠিকভাবে কগনিজেন্সে নিচ্ছে গভর্নমেন্ট? ধন্যবাদ। আপনি খুব ভালোভাবে বলেছেন যে এই আন্দোলন অনেক দিন ধরে চলছে, এবং আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম সে 90-এর দশকে, তখনও আমরা জগন্নাথ কলেজের ছাত্রদেরকে আন্দোলনে দেখেছি। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হলো, নাম পরিবর্তন হলো, তার পরিধি বাড়লো, কিন্তু অবকাঠামোগত সুবিধা অথবা একটা বিশ্ববিদ্যালয় হতে গেলে যা যা প্রয়োজন, যে আয়োজনটা করা দরকার, সেটা তেমন হলো না। সে কারণেই যখন জগন্নাথ কলেজ ছিল তখনও তাদের আন্দোলন ছিল, জগন্নাথ যখন বিশ্ববিদ্যালয় হয়েছে তখনও ছাত্রদের আন্দোলন ছিল। এবং এই আন্দোলনের মধ্যে একটা জিনিস আপনি খুব ভালোভাবে মেনশন করেছেন, এই আন্দোলনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার যুক্ত হয়েছে। এখানে ছাত্ররা শুধু নয়, শিক্ষক শুধু নয়, এখানে কর্মচারীরাও এর সঙ্গে যুক্ত হয়েছে। কারণ দেখুন, বাংলাদেশের যদি গণতান্ত্রিক আন্দোলন দেখি আমরা, স্বৈরাচার বিরোধী আন্দোলন যদি দেখি, কিংবা এবারের যেটাকে বলে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সমস্ত আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলো ওই যে পুরনো ঢাকা কেন্দ্রিক যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা দারুণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। এবং এই আন্দোলনগুলো মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশেই, সেই যদি আমরা বলি বাহাদুর শাহ পার্ক, অনেকগুলো কলেজ আছে, সোহরাওয়ার্দী কলেজ, নজরুল কলেজ, গ্রেগরি কলেজ, অনেকগুলো স্কুল আছে। এই বাহাদুর শাহ পার্ককে কেন্দ্র করেই কিন্তু তাদের একটা বেশ ছাত্রদের নানা ধরনের অভ্যুত্থানমূলক কাজ তারা করেছে, ভবিষ্যতেও করে, অতীতেও করেছে। এর মধ্যে কয়েকটা ছোট ছোট জিনিস ছিল, যে একটা বিশ্ববিদ্যালয় তার কোনো টিএসসি নাই। ওরা বলেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে একটা খোলা জায়গা আছে, এখানে বিশ্ববিদ্যালয়ের টিএসসি করা হোক। সেই বিশ্ববিদ্যালয়ের টিএসসি করার ক্ষেত্রে কর্তৃপক্ষের খুব একটা উদ্যোগ সহযোগিতা ছিল না। ছাত্ররা একসময় গিয়ে সেখানে তাদের সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিল। সেই আন্দোলনে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট তারাও যুক্ত ছিল, পরবর্তীতে তার সঙ্গে ছাত্র দলেরাও যুক্ত হয়, এবং এটা একটা বিষয় ছিল। আর এবার যে 3 দফার গুরুত্বপূর্ণ যে 3 দফা, খেয়াল করে দেখুন তো, এই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ে,
বিশ্ববিদ্যালয়ে আবাসনের কোনো ব্যবস্থা রাখেনি। 2 নম্বর, এই বিশ্ববিদ্যালয়ের এমন একটা জায়গায় অবস্থিত যে যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্বল, ফলে তাদের যোগাযোগ ব্যবস্থার দিকেও খুব একটা সুযোগ নেই। আর ক্যাম্পাসও এক্সপানশন করা সম্ভব না ওই জায়গায়। ক্যাম্পাস ওখানে এক্সপানশন করা সম্ভব নয় বলে নতুন ক্যাম্পাসের জন্য জায়গা অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু কাজটা এখনো শুরু হয়নি, বা যতটুকু শুরু হয়েছে এটা কোনো দৃশ্যমান কিছু নয়। এই জন্য তারা বলেছে বাজেটে তো তার বরাদ্দ রাখা উচিত। আর তারপরে যেটা বলেছে যে তাদের যে বাজেটটা করে, প্রতি বছরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট কার্টেল করা হয়, এবং কার্টেল করে কাটছাট করতে করতে এমন হয়, আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম একবার তখন হিসাবে দেখেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য বার্ষিক বরাদ্দ ছিল 19,000 টাকা। তা আমরা তখন বলতাম যে এই 19,000 টাকা দিয়ে কি কি গবেষণা করা যেতে পারে, সেটা নিয়ে একটা বড় গবেষণা হতে পারে। হ্যাঁ, সেই ফান্ড। ফলে আমরা বললাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু অপমানিত। একটা ইয়ং ছাত্র, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা এসেছিল এই জায়গায় যে সেখানে শুধু পাঠদান হবে না, সেখানে জ্ঞান সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের জায়গা নয়, তাহলে তো যে কোনো ইনস্টিটিউটকেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যেত, কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে শুধু জ্ঞান মানে আহরণ, জ্ঞান দান নয়, জ্ঞান সৃষ্টির জায়গা। সে রবীন্দ্রনাথও কিন্তু এই কথাটা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি হবে। তো জ্ঞান সৃষ্টির জন্য গবেষণা দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা অবকাঠামোগত সুবিধা দরকার, যে ছেলেটা ফিজিক্সে পড়ে, যে মেয়েটা অ্যানথ্রোপোলজিতে পড়ে, যে সাহিত্যে পড়ে, তাদের ইন্টারাকশনের মধ্য দিয়ে নতুন ধরনের একটা মনন জগৎ তৈরি হয়। এই জন্য বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ছেলেরা যতটা শেখে, ছাত্ররা ক্লাসরুমে যা শেখে তার চেয়ে অনেক বেশি শেখে করিডোরে। ফলে এর একটা বিষয় থাকা দরকার। 2, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই শিক্ষক যে একটা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করবেন, তার জন্য তার কি কি সহযোগিতা লাগবে, তার প্রয়োজনীয় লাইব্রেরি বলি, অথবা তার অন্তত রেস্টরুম যদি বলি, অথবা তার আবাসনের ব্যবস্থা যদি বলি, কোনো কিছুই নেই। ফলে শিক্ষকরাও এখানে এসে যুক্ত হয়েছেন। আর 3 নম্বর, এমন একটা জায়গা যেখানে অনেকগুলো পরিত্যক্ত ভবন একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তখন কলেজ ছিল, তারা ব্যবহার করতেন, সেগুলো কিন্তু হাতছাড়া হয়ে গেছে, দখল হয়ে গেছে। সেগুলো তারা একসময় ফিরিয়ে চেয়েছিল, মেয়েদের আবাসনের জন্য তারা কথা বলেছিল। এই কথাগুলো যদি দেখি, তাহলে এইবার ছাত্ররা যে আন্দোলনটা করছে, 9 মাস খুব বড় সময় নয়, কিন্তু 9 মাস তো একটু একেবারে কম সময়ও নয়। অন্তর্বর্তীকালীন সরকার গড়ে আসার ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই, আমরা খাদিজা ছাত্রীর কথা যদি বলি, খাদিজা কোবরা, এরকম অসংখ্য ছাত্রছাত্রীর মানে কত আত্মত্যাগ আছে এখানে। তারা মিলে কি নিপীড়ন তারা সহ্য করেছে, করে তারা একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিল, একটা শিক্ষার জন্য আয়োজন চেয়েছিল, শিক্ষার মান বাড়ানোর কথা বলেছিল। এখন মান বাড়ানোর দূরের কথা, তারা বলে মান বাড়ানো তো দূরের কথা, জান নিয়ে টানাটানি, সম্মান নিয়ে টানাটানি। শিক্ষার মান কি বাড়াবো, ছাত্রছাত্রীদের মান সম্মান নিয়ে চলা যায় না। এই জন্য এই আন্দোলনের সমস্ত স্তরে ছাত্রছাত্রী, অভিভাবক মিলে বিশ্ববিদ্যালয়ের পরিবারও এখানে এসে যুক্ত হয়েছে। আজকে একটা জিনিস খেয়াল করে দেখেছেন, অনেকে বলছে যে আমরা চাকরি করি, তারপরে এসে এখানে যুক্ত হয়েছি। 24টা বাস ভর্তি করে প্রাক্তন ছাত্ররাও এসে এখানে যুক্ত হয়েছে, যে এই আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা আবেগ যুক্ত আছে, এই বিশ্ববিদ্যালয়ের মানটা বাড়ুক, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধা বাড়ুক, বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ হোক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য আবাসনের ব্যবস্থা হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলতে যেন তিনিও স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেরকম একটা পরিবেশ হোক। ফলে এই আন্দোলনটা অন্য যে কোনো আন্দোলনের সঙ্গে একাকার করা যাবে না। ঘটনা ঘটলো কালকে, তারা অবরোধ করলেন, এরকম অবরোধ তো অনেক হচ্ছে। আমরা তো যমুনার সামনে রাত 3টায় অবরোধ হতে দেখি, 1:30টায় অবরোধ হতে দেখি, কখনো কখনো ঠান্ডা পানি ছিটিয়ে গরমের হাত থেকে ছাত্রদেরকে একটু স্বস্তি দেওয়ার ব্যবস্থাও দেখি। কিন্তু এইখানে এই আন্দোলনের যেভাবে পেটানো হলো, এই পেটানোটাও ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে। 3টা বিষয় আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অগণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়ে ছাত্রদের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে যে আন্দোলনের শক্তিতে বিজয় অর্জন করা যায়, যে কারণে দেখবেন অভ্যুত্থানের পরে নানা ধরনের আন্দোলন দানা বেঁধে উঠেছে। 2 নম্বর বিষয়টা হলো, ছাত্ররা এটা দেখেছে যদি কোনো একটা জায়গা অবরোধ করে রাখা যায়, তাহলে কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে তার দাবিটা মেনে নেয়। সে কারণে এমন একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে দাবি না মানা পর্যন্ত আমরা ফিরে যাব না, এই বিষয়। 3 নম্বর যে বিষয়টা হয়েছে যে যে কোনো আলোচনার ক্ষেত্রে যাদের সঙ্গে আলোচনা করতে বলা হয়,
সেই আন্দোলনকারীরা মনে করেন এই আলোচনার ব্যক্তিরা আসলে কোনো গুরুত্বপূর্ণ কিছু নন, তারা কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না, ফলে তারা সব সময় যেতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে। তার মানে আমরা এর আগে যেটা বলেছিলাম যে অতি নিয়ন্ত্রিত স্বৈরাচারী ব্যবস্থা, সমস্ত কিছু এক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়েছিল, এখনও দেখুন কাউকে যদি অ্যাসাইন করা হয় যে ছাত্রদের এই সমস্যাটি নিয়ে উনি কথা বলবেন, শিক্ষকদের সমস্যা নিয়ে উনি কথা বলবেন, আউটসোর্সিংয়ের শ্রমিকদেরকে নিয়ে উনি কথা বলবেন, আমাদের এখন যে দেখুন ডিপ্লোমা ছাত্ররা আন্দোলন করছে তাদের ব্যাপারে উনি কথা বলবেন, কেউ কোথাও ভরসা পায় না যে আমরা যার সঙ্গে কথা বলবো। কালকে তো আসলে কনসার্ন যদি মন্ত্রণালয় থাকে তাহলে তো শিক্ষা উপদেষ্টার যাওয়ার কথা ছিল, কিন্তু তারা তথ্য উপদেষ্টা মানে তথ্য উপদেষ্টা তিনি তার নিজের আগ্রহ থেকেও গিয়েছেন, কারণ যেহেতু ছাত্র আন্দোলন করে এসছেন তার একটা সিম্প্যাথি ছাত্রদের প্রতি থাকুক অথবা তার একটা অব্লিগেশন থাকুক, তিনি গিয়েছেন, সেটা বুঝলাম যে তিনি দায়বদ্ধতা থেকে গিয়েছেন। কিন্তু যার দায়িত্ব পালন করার কথা তারা তো এখানে দায়িত্ব পালন করতে আসেনি। এক, দুই নম্বর, ছাত্ররাও তারা মনে করেনি যার দায়িত্ব পালন করার কথা তিনি খুব বেশি দায়িত্ব পালন করতে পারবেন। তা যদি হতো তাহলে তারা তো শিক্ষা মন্ত্রণালয়ের সামনে যেত। তারা কেন যমুনার সামনে এসছে? তারা মনে করছেন যে ওই যমুনায় গিয়ে সব দাবি আদায় করা যায়, ওখানে গিয়েই ওখানে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। শুধু ছাত্রদের কথা বলবো না, সকল স্রোত এখন যমুনামুখী হয়েছে। এটার পিছনে কিন্তু গত 8 মাসের এক ধরনের অব্যবস্থাপনাও দায়ী। 8 মাসের মধ্যে দিয়ে অন্তত উপদেষ্টারা যদি এই দৃষ্টান্তটা তৈরি করতে পারতেন, যার যেটা দায়িত্ব তিনি সেটা পালন করতে পারেন, যার যেটা কর্তব্য তিনি সেটা পালন করেন। মানুষের তো অনেক চাওয়া থাকবেই, আবার রাষ্ট্রের কিছু লিমিটেশনও থাকবে। তাহলে চাওয়ার সঙ্গে এই যে মানে লিমিটেশন, এই দুটো সামঞ্জস্য তৈরি করতে কিভাবে সামঞ্জস্য করবে, উইন উইন সিচুয়েশন, হ্যাঁ, সেটা করবার জন্য তো এই সমস্ত দক্ষ লোকদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, ফলে তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবেন, এটাই তো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম সেই ভূমিকাটা খুব ভালো পালন করা হয়নি বলে সমস্ত দাবি শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা। আর প্রধান উপদেষ্টা যদি না মানতে পারেন তাহলে উপায় কি? তখন আউট অফ ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, তখন তারা মনে করেন যে কোনোভাবে হোক যদি এখানে ঘেরাও করে 3 দিন শুয়ে থাকলে দাবি আদায় হয় তাহলে আমরা 3 দিনই শুয়ে থাকবো। তো আমরা বিরতির আগে বলছিলাম যে আমাদের সাথে যোগ দিবেন ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান। তো আমাদের মাঝে ইতোমধ্যে তিনি যোগ দিয়েছেন। ওয়াদুদ ভূঁইয়া, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আপনার কাছে আমাদের সময় খুবই কম, এই জন্য সরাসরি প্রশ্নে চলে যাই। সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রদল একটি অবস্থান কর্মসূচি পালন করছে উপাচার্য বাসভবনের সামনে, এবং এর সাথে রাজীবুজ্জামান রতন, আপনাকেও আমি একটু অন্তর্ভুক্ত করতে চাই যে এর সাথে বাম ছাত্র সংগঠনগুলোও যোগ দিয়েছে। তো এটি হলো গতকালকে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন, তো তারই প্রতিবাদে এই কর্মসূচিটি চলছে। তো ওয়াদুদ ভাই, আপনি বলেন তো যে গত 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঢাকা মহানগরীর একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত, যেখানে সাধারণত এই ধরনের ঘটনা খুব কম ঘটে, সেই জায়গায় গত 9 মাসে দুটি হত্যাকাণ্ড ঘটেছে, এবং আজকে ছাত্রদলের পক্ষ থেকে সেটি মেনশন করা হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, এখানে তো অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু নয়, বা সরকারও নিরাপত্তা দিতে আমাদেরকে ব্যর্থ হচ্ছে। জুলাই আন্দোলনের নেতা কিন্তু সাম্য, সে কিন্তু বুক মানে পেতে দিয়ে আন্দোলন করেছে। সেই সাম্যকে আজকে নৃশংসভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যা করলো। এর কিছুদিন আগে আমরা দেখলাম একজন অ্যাবনর্মাল, মানে মানসিক রুগী, একটা ভালো পরিবারের ছেলে, ভালো স্টুডেন্ট, একটা সুস্থ মানুষ অসুস্থ হতেই পারে, তাকে তারা নির্দয় নৃশংসভাবে হত্যা করলো। এগুলার কোনো প্রতিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছে না। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে ফক্টর, ডিন, সবাইকে এখানে দায়ী করা যায়। অতএব যেহেতু বাংলাদেশে এখন বর্তমান সরকার আছে নানা ধান্দা বলতে, যেমন আপনার যে বন্দরের যেটা বিগত সরকার, আওয়ামী লীগ সরকার করে গেছে, বিদেশিদের কাছে দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছে। নিউ মুরিং টার্মিনাল, ডিপি ওয়ার্ল্ড টার্মিনাল সরকারি টাকা বানিয়ে কেন আজকে বিদেশিদেরকে ডেকে আনতে হবে, সেই দিকে তাদের ব্যস্ত। আমরা তো আমাদের দেশের লোককে আমরা স্কিল করতে পারি,
আমাদের দেশকে লোককে এক্সপার্ট করে স্কিল করে আমরা এই মানে নিউ মেরিন টার্মিনাল চালাতে পারি বা আরও প্রতিষ্ঠান চালাতে পারি। এখন আমাদের সরকার প্রধান ওইদিকে অ্যাটেনশন বেশি, কিন্তু দেশের আইন শৃঙ্খলা, দেশের অন্যান্য যে বেসিক নিড, ওই বিষয়গুলোর দিকে সরকারের এবং সরকারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর কোনো দায় দায়িত্ব নেই। সব জায়গায় যেন লাগামহীন, ট্রাফিকে যান, পুলিশে যান, অন্যান্য প্রশাসনে যান, সব জায়গাতে যেন ছায়া নেয়, নির্বিকার। আপনার এটা মানে প্রশাসন, জেলা প্রশাসন বা সচিবালয়, এগুলোতে কেমন জানি একটা ছায়াহীন, আশ্রয়হীন একটা চলছে, কারো মা বাপ নাই, এরকম একটা অবস্থা। কিরকম? যেমন ধরেন গার্ডিয়ানলেস, সরকার মানে হলো বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের একটা গার্ডিয়ান, কিন্তু মনে হচ্ছে যে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো, প্রশাসনের জায়গাগুলো গার্ডিয়ানলেস, তারা কোনো গার্ডিয়ান পাচ্ছে না। মিনিংটা মনে হচ্ছে অনেকটা এরকম, যার কারণে এই গার্ডিয়ানলেস অবস্থা, তারা ইনডিসিশন আছে। তারা কি করবে? তারা চোরকে ধরতে সাহস করছে না, তারা সন্ত্রাসীকে ধরতে সাহস করছে না, টেক আপ করছে না, দায়িত্ব কেউ কাঁধে নিচ্ছে না, ওন করছে না। যেমন বিশ্ববিদ্যালয়ে আমাদের যে তরুণ মেধাবী ছাত্রনেতার সাম্য হত্যা হলো, কীভাবে হলো? এ ব্যাপারে কি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় নেই? তো অতএব সেই জন্যই ছাত্রদল আজকে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ শুধু এটা না, ছাত্রদল তো ঘোষণা দিয়েছে যদি এই সকল হত্যাকাণ্ড বন্ধ না হয় তাহলে সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদল যাবে। ছাত্রদল এই ঘোষণা দিয়েছে। আপনাদের মূল দল বিএনপির কি সায় আছে? না, আমরা সেই কথা বলবো না, এটা ছাত্রদলের নিজস্ব কথা। আমরা মিডিয়াতে দেখেছি, তারা বলেছে যে যদি এভাবে চলতে থাকে, সাম্য হত্যার মতো এরকম হত্যাকাণ্ড, অনিয়ম, অন্যায়, জুলুম, নির্যাতন, সুশাসন, আমরা তো সুশাসনের জন্যই আন্দোলনটা করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনটা করেছি। 15 বছর ধরে আন্দোলন করে এসে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। অতএব শেখ হাসিনাকে সরানোর অর্থ তো এই নয় যে একটা অনির্বাচিত সরকার নির্বিকারভাবে দেশ চালাবে, এই নির্বিকারভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় চলবে। এখন তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয় না, মারামারি হয় না। অতএব এই বিশ্ববিদ্যালয়ে কেন, এখন তো ছাত্রলীগ নেই, তাহলে এই অবস্থায় কেন সাম্য মারা যাবে? সাম্যকে কারা মারলো, কেন মারলো? এই সকল বিষয় তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, তারা কিন্তু সে দায়িত্ব পালন করছে না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি আপনি নিশ্চয়ই জেনেছেন যে গতকালকে থেকে এবং আজকে পর্যন্ত চলছে, এবং তারা শাটডাউন ঘোষণা করেছেন যে তাদের দাবি না মানা হলে তারা রাস্তায় থাকবেন, ক্লাস পরীক্ষা চলবে না। এবং এই কর্মসূচিতে কিন্তু তাদের উপাচার্য থেকে শুরু করে সমস্ত শিক্ষক কর্মচারীরাও যোগ দিয়েছেন। তো এইটির বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে এটা তাদের বেসিক একটা নিড দাবি, তারা তাদের দাবি চাচ্ছে পূরণ করার জন্য, তারা সেটার জন্য যমুনার সামনে এসেছে। এখন যমুনার সামনে কেউ আসতে পারবে, কেউ আসতে পারবে না। মানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কেউ হলো আমন্ত্রিত আন্দোলনকারী, যেমন এনসিপি বা ছাত্ররা, মানে বৈষম্য বিরোধী, এখন তো বৈষম্য বিরোধী ছাত্র নাই, ওই নাম নাই। তারা এখন আপনার যমুনায় প্রধান অ্যাডভাইজারের সামনে, অফিসের বাসার সামনে তারা বিক্ষোভ করে, দাবি আদায়ের জন্য আন্দোলন করে। তো সেখানে কাউকে গরম পানি মারা হয়, কাউকে ঠান্ডা পানি দিয়ে শরীর ভিজিয়ে দিয়ে ঠান্ডা করা হয়। অর্থাৎ এমনটা জনগণ বলছে। যেমন ধরুন যে ঠান্ডা পানি মেরে যখন উত্তপ্ত গরম, সারা শহর, সারা দেশ তাপমাত্রা অনেক বেশি, তখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে আন্দোলনকারীদেরকে মানে রিল্যাক্স, স্বস্তি দিচ্ছে। আবার কাউকে সরকার কিন্তু গরম পানি মারছে। তাহলে কি দাঁড়ালো? সরকার ইনভাইটেড করে আন্দোলন করাচ্ছে। তো সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাওয়া তো অন্যায় হয়নি, সেই যাওয়াতে সেখানে কেন বাধা হবে? আপনি যদি মানে এনসিপিকে আন্দোলন করতে দেন বা বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আপনার বাড়ির সামনে আন্দোলন করতে দেন, সেই দাবির প্রেক্ষিতে, আন্দোলনের প্রেক্ষিতে আপনি সিদ্ধান্ত নেন যে দাবির মুখে আমরা সিদ্ধান্ত নিলাম, ভালো, গুড, আমরা সেটা খুশি আছি। কিন্তু প্রশ্ন হলো অন্যেরা আন্দোলন করতে গেলে বাধা কেন? তো বাধা যদি দিতে হয় সকলকে আপনি দিতেন, কারণ একজন রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের বাসার সামনে যাওয়া উচিত না, এটা নিরাপত্তার ঝুঁকি আছে। তাহলে আপনি কাউকে সরকার প্রধানের বাসার সামনে মিছিল করতে দিবেন, ঠান্ডা পানি মারবেন, গরম পানি মারবেন, আবার কাউকে বলবে যে না এখানে থাকতে পারবে না। তো এই জন্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী আরও ফুঁসে উঠেছে যে তাদেরকে কেন, বৈষম্য বিরোধী আন্দোলন করেই তো হাসিনার পতন ঘটানো হলো। তাহলে এই যমুনার সামনে যারা সমাবেত হচ্ছে তাদের সাথে বৈষম্য কেন? তাদের সাথে তো বৈষম্য করা হচ্ছে, কাউকে আদর করছে, কাউকে নাকি বুফে খাওয়াচ্ছে।
আন্দোলনকারীদেরকে বুফে খাওয়াইছে, এটাও কথা উঠছে। আবার কাউকে যে বললাম ঠান্ডা পানি দিচ্ছে মানে স্বস্তির জন্য, কাউকে গরম পানি দিচ্ছে, আবার কাউকে বলতেছে না যমুনার সামনে তুমি আসতে পারবে না, কাউকে বলছে আসো থাকো, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে কি দাঁড়ালো? এখানে তো একটা বড় রকমের বৈষম্য বর্তমান সরকার শুরু করেছে। জি ধন্যবাদ মোহাম্মদ ভাই। আমরা একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে যেতে চাই অন্য একটা বিষয় নিয়ে, যে মধ্যরাতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ করা হলো, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। তো এই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু এনবিআর-এর যারা কর্মচারী কর্মকর্তা আছেন সবাই আন্দোলনে আছেন। গতকালকেও 3 ঘন্টা কলম বিরতি পালন করেছেন, আজকেও তারা সেটি পালন করেছেন। এবং অবশ্যই এতে তো কোনো সন্দেহ নাই যে তাদের এই বিরতির ফলে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম অবশ্যই হুমকির মুখে পড়েছে। তো এই আন্দোলন বিষয়ে আপনাদের রাজনৈতিক দল হিসেবে আপনাদের মতামত কি? ধন্যবাদ। তার আগে একটা কথা বলে নিই, সাম্য যখন মারা যায় তার বন্ধুদের বিবরণ অনুযায়ী 3-4টা মোটরসাইকেলে যারা ছিল তাদের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছে এবং আঘাতের চিহ্নগুলো দেখুন ছুরিকাঘাত হয়েছে। তাহলে 3-4 জন যারা ছিলেন তারা নিশ্চয়ই ছুরি সাথে করে নিয়ে এসেছিলেন। অনেক সময় হয় না রাস্তায় তো যুবকদের মধ্যে মারামারি হতেই পারে, ছুরি কেন? তার মানে এটা ইন্টেনশন ছিল কি বহন করেছে ছুরিটা। 2 নম্বর, গ্রেপ্তার করা হলো ভবঘুরে দেখে। আর মানে আক্রমণকারী এবং গ্রেপ্তারকৃত দুটোর মধ্যে কিন্তু সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না এগুলো। আর 3 নম্বর বিষয় হলো কালকে ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন তারা মশাল মিছিল করেছে। তার আগে ছাত্রদল তো তারা তাদের সহযোদ্ধাকে হারিয়েছে, তাদের ক্ষোভ ছিল। ফলে তারা কর্তৃপক্ষের কাছে তো এই নিরাপত্তার দাবিটা করবেন, কিন্তু এই নিরাপত্তার অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবরুদ্ধ করে ফেলার একটা পরিকল্পনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ যেতে পারবে না। আরে বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে সাধারণ মানুষের সঙ্গে বিশ্ববিদ্যালয় ইন্টারাকশনের মধ্য দিয়ে। এবারও যখন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনটা তীব্র হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না আমাদের আন্দোলনের প্রাণকেন্দ্র। লক্ষ লক্ষ মানুষ গিয়েছে না। ফলে এইটাও যে ধরতে চাইছি সন্ত্রাসীকে, ধরতে বললাম সন্ত্রাসীকে, কিন্তু বন্ধ করে দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান, তো এইটাও কিন্তু ছাত্রদের মধ্যে একটা নতুন সংশয় তৈরি সময় কম। আর যেটা বললেন এটা আজকে হচ্ছে মে মাসের আজকে 14 তারিখ। আজকের এই ডিসিশন কিংবা 2 দিন আগের এই ডিসিশনটা কি টাইমলি ডিসিশন হলো রাজস্ব বোর্ড ভাগ করার ব্যাপারে? এটা তো হতে পারতো বাজেটটা ঘোষণার পরেও তো তারা করতে পারতেন। বাজেট ঘোষণার পরে করলে এই বাজেট পর্যন্ত টাকাটা আসার পরে তারপরে এটা নিয়ে আলাপ আলোচনা করে এটার ভালো দিক কী খারাপ দিক কী, এটা করলে কতখানি রাজস্ব আহরণের গতি পাবে, আমাদের রাজস্ব এবং আমাদের যে জিডিপি এই দুটোর মধ্যে অনুপাত খুব কম, এটা আমাদের কিভাবে বাড়াতে পারি, কাজের গতি কীভাবে আনতে পারি, দুর্নীতি কীভাবে কমাতে পারি, আমরা রাজস্ব কর্মকর্তাদের ওই কোরবানিতে 15 লক্ষ টাকার রাজকীয় ছাগলের ঘটনা যেন না দেখি, এগুলো আসতে পারত। কিন্তু এমন সময় ঘটনা হলো এবং আকস্মিকভাবে ঘটনাটা ঘটলো, তাতে যে অসন্তোষটা তৈরি হলো এর দায় কিন্তু গোটা দেশকেই বহন করতে হচ্ছে। 2 নম্বর, যারা আন্দোলন করছেন বা কলম বিরতি করছেন তাদের দাবিটা কি? তাদের তো কিছু ভ্যালিড পয়েন্ট আছে, রাষ্ট্রকে কি সেটা দেখতে হবে না? তারা বলছেন যে তাদের সাথে কোনো আলোচনাই করা হয়। হ্যাঁ, তাদের কোনো ভ্যালিড পয়েন্ট থাকলে সেটা কি দেখতে হবে না? অথবা তাদেরকে তো কনভিন্স করতে হবে যে এই 2টা প্রতিষ্ঠান করে এটা কি মাথাভারী প্রশাসন করা হলো, এটা কি কর্মকর্তা পদায়নের একটা জায়গা করা হচ্ছে, নাকি গতি বাড়ানো না বোঝা বাড়ানো, এই দুটো নিয়েও কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে। ফলে আমরা মনে করি যে আমাদের বহু প্রতিষ্ঠান এরকম 2, 3, 4টা খণ্ডে বিভক্ত করা হয়েছে, গতি বাড়ে নাই, খরচ বেড়েছে। এবারও যেন সেরকম না হয়। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদেরকে দুজনকেই ধন্যবাদ। পরবর্তীতে সময় পেলে নিশ্চয়ই আরও আলোচনা করতে পারবো আমরা। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।